এখানে কিন্তু সবাই এভাবে মেম্বার হয়নি, এবং তার মধ্যে আমাদের যে কমন যে জিনিসটা হয়ে থাকে একটা দলীয়করণ, হ্যাঁ, যে আমি তার লিডারশিপ মানব না, বা একটা অ্যাসোসিয়েশন হয়ে আছে, এখানে তো প্রেসিডেন্ট দেখা যাচ্ছে 10 বছর ধরে একই লোক আছে, তাকে কেউ চেঞ্জ করতে পারছে না, কোনো ভোটিং হচ্ছে না। তো এই ধরনের ইনসিডেন্ট আমাদের এখানে হয়ে আসছে। তখন যেটা হয়েছে, অনেকে এটাকে বয়কট করেছে, অ্যাসোসিয়েশন থেকেও দেখা গিয়েছে তখন মাঝখানে একবার ভেঙে আবার সাজানোর চিন্তা করা হলো, সেটাও পরবর্তীতে আর হয়ে উঠলো না। তো আলটিমেটলি কিন্তু আমাদের এভাবে কালেক্টিভভাবে কাজ করার মতো সুযোগটা আমাদের নিজেদের মধ্যেই যে একটা কোঅপারেশন না থাকা, মতের মিল না হওয়া, এবং মতের মিল না হওয়ার পর আলটিমেটলি ওটা থেমে যাওয়া, কিছু না হওয়া, এই জিনিসগুলো আমি দেখেছি খুব প্রকটভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে। মার্কেট যদি ভালো পারফর্ম না করে, তখন দেখা যায় বিনিয়োগকারীদের খুব ভালো রিটার্ন দেওয়াটা এটা নিয়ার ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে পলিসিগতভাবে আমরা অনেক সময় অনেক কিছুই করে ফেলি, যেটা আমাদের এই ইন্ডাস্ট্রির ক্ষতি ডেকে নিয়ে আসে। আমাদের সব ইন্ডাস্ট্রি করাপ্ট, মানুষ সুযোগ পেলে করাপশন করে। ব্যাংকিং ইন্ডাস্ট্রি এত রেগুলেশন, এত পুরান ইন্ডাস্ট্রি, তারপর তো দেখেন যে লাখ লাখ কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কেমন চলছে সেই বিষয়গুলো নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইনভেস্টিড এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অন্যতম সফল ব্যক্তি জনাব ইমরান হাসানের সাথে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ গিয়াস ভাই। আচ্ছা, এবার আমি শুরুতে একটু জানতে চাই যে বাংলাদেশ আসলে যে মিউচুয়াল ফান্ড, এই মিউচুয়াল ফান্ডের খাতের এখনকার বর্তমান অবস্থাটা আপনি কীভাবে মূল্যায়ন করছেন বা কেমন দেখছেন? এক কথা বলে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের বর্তমানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যদি টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা চিন্তা করি, রাফলি 10,000 কোটি টাকার মতো, যার মধ্যে 5,000 কোটি টাকার মতো কাছাকাছি 50-50 মতো ক্লোজ এন্ড ফান্ড, আর 5,000 কোটির কাছাকাছি ওপেন এন্ড ফান্ড। তো এই জিনিসটা আগে যদিও ক্লোজ এন্ড ফান্ডের আধিপত্যটা অনেক বেশি ছিল, এখন ওপেন এন্ড ফান্ড পপুলার হচ্ছে, এই জন্য কাছাকাছি হয়েছে যে এই রেশিওটা। কিন্তু পিছিয়ে আছি যে জন্য বললাম, এই ভ্যালুটা এখন থেকে 10 বছর আগেও আমি বলবো যে একই রকমই ছিল, সেখানে আমরা তেমন একটা কোনো ইমপ্রুভমেন্ট পাইনি। আমাদের যদিও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অনেকগুলা, বাংলাদেশে এখন 700টা লাইসেন্সড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, কিন্তু তারপরও এখানে আপনি যদি দেখেন অ্যাক্টিভ কোম্পানি, অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে, এটা টোটাল যে লাইসেন্স আছে তার অর্ধেকের মতো হবে। তার মানে 30টার মতোই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা লাইসেন্স নিয়েছে, কিন্তু কোনো অপারেশনে আসতে পারেনি, যে জিনিসটা দুঃখজনক। এবং যারা অপারেশনে এসেছো আমরা সহ, আমাদের এখনও আমরা ওইভাবে ফান্ডটা কালেক্ট করতে পারি নাই, এই ইন্ডাস্ট্রিকে পপুলার করতে পারি নাই। তো এবং আমরা যদি আমাদের নেইবারিং কান্ট্রির সাথে চিন্তা করি, ইন্ডিয়ার সাথে বিশেষ করে, ইন্ডিয়ার থেকে আমরা মনে হয় আমরা অনেক বছর পিছিয়ে আছি। আপনি যে বললেন যে আপনারা ফান্ড কালেকশন করতে পারতেছেন না, ফান্ড কালেকশন করতে না পারার কারণটা কি? মূল কারণ যেটা আমি বলবো, মার্কেট পারফরমেন্স। মিউচুয়াল ফান্ডগুলা মূলত যেটা বাই রেগুলেশন বলে যে 60%ই ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট থাকতে হয়। যদিও পরবর্তীতে কিছু ফিক্সড ইনকাম ফান্ড রিসেন্ট টাইমে আসছে, যেখানে জিনিসটা জরুরি না, বাট আমাদের মেজরিটি মিউচুয়াল ফান্ডই ইকুইটি ফান্ড। এখন 60% যখন মার্কেট ইনভেস্টেড থাকতে হয়, মার্কেট যদি ভালো পারফর্ম না করে, তখন দেখা যায় বিনিয়োগকারীদের খুব ভালো রিটার্ন দেওয়াটা এটা নিয়ার ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। আমি যদি একটু ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে আবার বলি, ইন্ডিয়াতে আপনি যদি দেখেন 2015 সাল থেকে, মানে 15 সালের জুলাই মাস থেকে এই জুন 30, 2025 পর্যন্ত 10 বছরে, এই 10 বছরে ইন্ডিয়ার প্রধান সূচক সেন্সেক্সের রিটার্ন যদি আমরা বলি, এটা তার কোম্পানির রিটার্ন যেটা এভারেজ ছিল 12%-এর বেশি। অর্থাৎ প্রতি বছরই ইন্ডিয়ান মার্কেটে বিনিয়োগকারীরা যদি সে সূচকে বিনিয়োগ করে থাকতো, 12%-এর উপর রিটার্ন পেয়ে আসতো। যারা একটু অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজ করেছে ভালো করে, আরও অনেক ভালো রিটার্ন এখান থেকে তার জেনারেট করা সম্ভব করেছে। সেখানে আমাদের মার্কেটে 2013 সালে যখন আমাদের এই সূচকটা আসে, ডিএসই এক্স সূচক যেটা, এটা ভ্যালু ছিল তখন 4,065 বা এরকম একটা ভ্যালুতে শুরু হয়। এবং 2015 থেকে আমরা যদি ভ্যালুটা ধরি, 15-র দিকে আমাদের এই সূচকের ভ্যালু ছিল 4200-র আশেপাশে, এখন থেকে 10 বছর আগে। এখন সেই সূচকটা 4,700-র মতো। অর্থাৎ এটাকেও আমরা যদি একইভাবে এই রিটার্নটার এভারেজটা বের করি 10 বছরের, প্রতি বছর এভারেজ রিটার্ন হয় মাত্র 1%-এর সামান্য বেশি। তো আসলে আপনি দেখেন যে রিটার্নের যে আকাশ পাতাল পার্থক্য ইন্ডিয়ান মার্কেটে থেকে আমাদের মার্কেটে। তো ওরা আমাদের থেকে অনেক প্রফেশনাল, সেই জিনিসগুলো আমরা যদি বাদও দিই,
তাদের মার্কেটও অনেক বেশি সাপোর্ট পেয়েছে তারা রিটার্ন জেনারেট করাতে, ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করাতে। আমি মনে করি এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা, ইন্ডিয়ান মার্কেট আমাদের থেকে শুরু হয়েছে অনেক আগে। আমাদের দেশে মিউচুয়াল ফান্ড প্রথম আসে হচ্ছে 1980 সালে। আইসিবি তখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি, তারা মিউচুয়াল ফান্ড তখন চালু করে। ইন্ডিয়াতে এটা প্রথম শুরু হয় হচ্ছে যতদূর মনে পড়ে 1963 সালে। ওদের এটা গভর্নমেন্ট একটা থেকেই ছিল, তখন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ থেকে করা হয়েছে, বাট সেটা অনেক আগে 63 সালে। প্রাইভেট সেক্টরে আমাদের মিউচুয়াল ফান্ড প্রথম আসে হচ্ছে প্রথম ফান্ড লঞ্চ হয় 2000 সালে, এইমস যেটা নিয়ে আসে। ইন্ডিয়াতে সেটা ইন্ডিয়া দিক থেকে খুব বেশি আগেই আছে বলবো না, বাট তাও 7 বছর আগে 1993 সাল থেকে তারা প্রাইভেট সেক্টরে মিউচুয়াল ফান্ড আনা শুরু করে। তো তাদের হচ্ছে হিস্ট্রিটা একটু আগের, এবং সেই সাথে পলিসিগতভাবে তাদের অনেক ভালো ভালো মেথড ছিল মিউচুয়াল ফান্ডকে পপুলার করার জন্য। মানে বিভিন্নভাবে তারা কীভাবে ইন্ডাস্ট্রিকে বিনিয়োগকারীকে আকৃষ্ট করা যায় আরও বেশি করে ম্যাস লেভেলে, সেই ব্যাপারে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কাজ করেছে, রেগুলেটরও কাজ করেছে, এনবিআর এর মতো তাদের যে ট্যাক্স অথরিটি আছে তারাও টাইম টু টাইম চিন্তা করেছে যে বিভিন্ন অ্যাডভান্টেজ দিয়ে। আমাদের দেশে এটা করতে সমস্যা কোথায়? আমি তো সমস্যা আসলে দেখি না। প্রথমত মানে এখানে যেটা দরকার, সদিচ্ছাটা দরকার। আমাদের ইন্ডাস্ট্রিতে পলিসিগতভাবে আমরা অনেক সময় অনেক কিছুই করে ফেলি যেটা আমাদের এই ইন্ডাস্ট্রির ক্ষতি ডেকে নিয়ে আসে। আমি যদি এখন একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি দেখেন আমাদের এখানে সবসময় অনুপ্রাণিত করা হয় গভর্নমেন্ট লেভেল থেকে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়াতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজারের জন্য সবসময় ভালো, বাজারকে এটা স্টেবিলিটি রিটেলের থেকে বেশি দেয়। এখন যখন গভর্নমেন্ট এটা বলছে, গভর্নমেন্ট এটা চায়, এটা আমিও বিশ্বাস করি, গভর্নমেন্ট নিজেও চায়, সেটা গভর্নমেন্টও জানে, তখন কি করতে হবে? তার মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর জন্য তাদেরকে তো কোনোভাবে উৎসাহিত করতে হবে আর কি। এখন আবার একই সাথে দেখেন, যখন কোনো ব্যক্তি সে সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে, যে ট্যাক্স রিবেটের জন্য যদি করে থাকে, সে 66 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে সরাসরি শেয়ার বাজারে তার উপরে সে ট্যাক্স রিবেট পাবে। তার লিমিট হচ্ছে 66 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সে ট্যাক্স রিবেটটা পাবে। কিন্তু সে যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বিশেষ করে, তখন সেই বেনিফিটটা পাবে 5 লাখ টাকা পর্যন্ত। তার মানে এনকারেজ করা হচ্ছে যে তুমি কোনো নিজে নিজে করো, এবং তুমি কিছু না বুঝেই করো, গুজব নির্ভর হয়ে করো, কারো থেকে শুনে শুনে করো। অর্থাৎ তুমি যদি সব কিছু জানো, তার সময় তো না থাকতে পারে একজন বিনিয়োগকারী। তো এখানে তো আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকে তাহলে এনকারেজ করা হচ্ছে না। এখন দেখেন, এই জিনিসটা আমি মনে করি না যে এনবিআর এটা ইচ্ছা করে করেছে। আমার কাছে মনে হচ্ছে এখানে ওইভাবে গুরুত্ব না দেওয়া, জিনিসটা এইভাবে চিন্তা না করা, তারা মিউচুয়াল ফান্ডকে সঞ্চয়পত্রের সাথে এক করে ফেলছে। যে সঞ্চয়পত্রে যেহেতু 5 লাখ একটা লিমিট আছে, এটা তো একটা 5 লাখ লিমিট দিয়ে দিই। নামটা শুনে নতুন নতুন লাগছে মিউচুয়াল ফান্ড, এটা এরকম কিছু একটা হবে মনে হয়। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসটা যখন হলো, তারপর আমি দেখলাম যেটা মানে বছর দুয়েক আগে কথা হবে, এনবিআর একজন কর্মকর্তাকে একটা পত্রিকা থেকে নিউজটা আসলো, যে ফোন দিয়ে জিজ্ঞাসা করা হলো যে আপনার মিউচুয়াল ফান্ডে এটা কারণটা কি 5 লাখ টাকা লিমিট করে দেওয়ার। তো ওনার যে রেসপন্সটা ছিল ওই পত্রিকার নিউজ অনুসারে, উনি তখন বলেছে যে মিউচুয়াল ফান্ড যেহেতু ধনীদের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, এই জন্য এখানে একটা লিমিট করে দেওয়া হয়েছে। তার মানে দেখুন, সে কিন্তু জিনিসটা নিয়ে আসলে তার আইডিয়া নাই, সে আইডিয়া নেওয়ার চেষ্টাও করে নাই। ওই জিনিসটা টোটালি একটা অবহেলিত একটা সেক্টরের মতো করে পড়ে আছে। এসিসি হয়তো এটা নিয়ে চেষ্টা করে গিয়েছে, কারণ এটা তাদের এখতিয়ারের মধ্যে, এখনও করে যাচ্ছে। কিন্তু এই যে কোঅর্ডিনেশনটা, এনবিআর এর সাথে কোঅর্ডিনেশন বা গভর্নমেন্টের সব রেগুলেটরের সাথে কোঅর্ডিনেশন, আমার কাছে মনে হয় এই ব্যাপারে গভর্নমেন্ট লেভেল থেকে। এই যে আপনি যেটা বলছিলেন, মাঝখানে একটা কথা বলছেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আসলে প্রসারে সদিচ্ছার অভাব আছে, এই সদিচ্ছাটা কি শুধু এই সরকার কেন্দ্রিক, নাকি আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের কেন্দ্রিক সদিচ্ছার অভাব? আমাদের কেন্দ্রিক আছে, হ্যাঁ। যেমন এই ব্যাপারটা আমি প্রথমে একটা হিন্টস দিয়েছি যে আমাদের 67টা এখন লাইসেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, কিন্তু অর্ধেকই ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ থাকা তো এটা আসলে ভালো কোনো ইয়ে না, হ্যাঁ। তো এখানে হয়তোবা আসলে যাদেরকে আমরা লাইসেন্স দেওয়া হয়েছে তারা সবাই কতটা এখানে কোয়ালিফাইড ছিল, সেটা ঠিকমতো দেখভাল করা হয়েছে কিনা। তো দেখেন, ইন্ডিয়াতে কতগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জানেন? তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে মাত্র 43টা, আর আমাদের হচ্ছে 67টা। আর তারা ম্যানেজ করে হচ্ছে এখনকার যে ডাটা অনুসারে 72 লাখ কোটি রুপি তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, আর আমাদের হচ্ছে 10,000 কোটি টাকা, 1 লাখ কোটি টাকাও না, 1 লাখ কোটি টাকার কম। এবং তাদের এই 72 লাখ কোটি রুপি, যেটা হচ্ছে এখন তাদের জিডিপির প্রায় 15 থেকে 16%, আর আমাদের এটা হচ্ছে 0.5%-এরও কম, 0.5%-এরও কম জিডিপি মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট।
তো এই যে 43টা কোম্পানি মিলে যে এত অ্যাসেট ম্যানেজ করছে, আমরা কেন পারছি না? আমরা তো আরও বেশি কোম্পানি, আরও বেশি হওয়ার কথা পার্সেন্টেজে। বেশি তো নাই, আমরা মানে এটা ধারে কাছেও যেতে পারি নাই। এখানে আমাদেরও দুর্বলতা আছে। ওরা একটা বড় জিনিস ছিল ওদের, দেখবেন আপনার অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডিয়া, এমফি যেটা বলে, এটা খুবই অ্যাক্টিভ। আপনি যখন আইপিএল ম্যাচ হচ্ছে, হ্যাঁ, বা যে কোনো অনেক প্রোগ্রাম ইনডোর খেলা হচ্ছে, ইনডোর খেলা হচ্ছে, হ্যাঁ, এখানে দেখবেন যে এমফি হচ্ছে স্পন্সর করতেছে, তারা একটুক্ষণ পর পর অ্যাড দিচ্ছে মিউচুয়াল ফান্ড সাহি হ্যাঁ, এবং এখন থেকে এটা আরো 15 বছর আগের কথা বলছি আমি। তো এই কাজটা তাহলে আপনারা করছেন না কেন? আপনাদের করতে, আপনাদের অ্যাসোসিয়েশনে যে 67টা প্রতিষ্ঠান, এটা যদি আপনারা বাৎসরিকভাবে কোনো ধরনের করে একটা নির্ধারিত ফি দিয়ে, এটা যে আপনি যেটা বলছিলেন যে একজন এনবিআর এর কর্মকর্তা যে এখানে এই জিনিস সম্পর্কে মিউচুয়াল ফান্ড এবং সঞ্চয়পত্র দুইটাকে এক করে ফেলছে, সেখানে তো সাধারণ মানুষের পক্ষে আসলে এই জিনিসটা জানা আসলে দুরূহ বিষয়। তো এইটা মানুষকে বোঝানোর সেই উদ্যোগ আপনারা নিচ্ছেন না কেন? সরকারের দিক থেকে নাও নিলে আপনারা নিচ্ছেন না কেন? আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার পরেও আমি বলবো যে আমাদের পারফরমেন্স ভালো না। আমাদের মধ্যে যেটা হয়েছে, যেমন আমাদের অ্যাসোসিয়েশন যেটা ছিল, মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনটা, এখানে কিন্তু সবাই এভাবে মেম্বার হয়নি, এবং তার মধ্যে আমাদের যে কমন যে জিনিসটা হয়ে থাকে একটা দলীয়করণ, হ্যাঁ, যে আমি তার লিডারশিপ মানবো না, বা একটা অ্যাসোসিয়েশন হয়ে আছে, এখানে তো প্রেসিডেন্ট দেখা যাচ্ছে 10 বছর ধরে একই লোক আছে, তাকে কেউ চেঞ্জ করতে পারছে না, কোনো ভোটিং হচ্ছে না। তো এই ধরনের ইনসিডেন্ট আমাদের এখানে হয়ে আসছে। তখন যেটা হয়েছে, অনেকে এটাকে বয়কট করেছে, অ্যাসোসিয়েশন থেকেও দেখা গিয়েছে তখন মাঝখানে একবার ভেঙে আবার সাজানোর চিন্তা করা হলো, সেটাও পরবর্তীতে আর হয়ে উঠলো না। তো আলটিমেটলি কিন্তু আমাদের এভাবে কালেক্টিভভাবে কাজ করার মতো সুযোগটা আমাদের নিজেদের মধ্যেই যে একটা কোঅপারেশন না থাকা, মতের মিল না হওয়া, এবং মতের মিল না হওয়ার পর আলটিমেটলি ওটা থেমে যাওয়া, কিছু না হওয়া, এই জিনিসগুলো আমি দেখেছি খুব প্রকটভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে, যেটা দুঃখজনক। না, একটা বিষয় হলো আপনি যেটা বলছিলেন যে আসলে এই সরকারের সদিচ্ছার অভাব আছে, আপনাদেরও সদিচ্ছার অভাব আছে। এর বাইরে যে যে আস্থা অর্জনের একটা বড় জায়গা, আপনাকে আস্থা অর্জনের সেই জায়গাটা তৈরি করতে পারছেন? যে বিগত দিনে আমরা দেখেছি অনেকগুলো প্রতিষ্ঠান যেটা মিউচুয়াল ফান্ড নিয়ে বিভিন্ন আজে বাজে জায়গায় ইনভেস্টমেন্ট করেছে, সরকার কিন্তু ব্যাসেস কিন্তু ওই জিনিস থেকে চিন্তা করে আপনাদেরকে ফিক্সড ইনকামের বাইরে যায়, মানে ইকুইটি মার্কেটে বিনিয়োগের একটা বড় জিনিস দিয়েছে। এই যে আপনাদের প্রতিষ্ঠানগুলো যে এই কাজ করছে, এইটা আসলে আপনি একজন উদ্যোক্তা, এই ফান্ডে এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ভালোভাবে তো অবশ্যই দেখবো না, মানে এটা তো আমাদের বড় একটা ড্যামেজ হয়ে গেছে ইন্ডাস্ট্রির। না, আমাদের সমস্যা, আমি যেটা মনে করি অ্যাজ এ নেশন, অ্যাজ এ মানে বাংলাদেশি, আমাদের সব ইন্ডাস্ট্রি করাপ্ট। মানুষ সুযোগ পেলে করাপশন করে। ব্যাংকিং ইন্ডাস্ট্রি এত রেগুলেশন, এত পুরান ইন্ডাস্ট্রি, তারপর আপনি দেখেন যে লাখ লাখ কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে। আর সেখানে তো মিউচুয়াল ফান্ড থেকে এই ধরনের কাজ করা অনেক সুযোগ ছিল। তো সেখানে যারা করেছে তারা তো যে খারাপ কাজ করেছে এটা তো বলার অপেক্ষা রাখে না। এটাতে তারা হয়তো বা টেম্পোরারিভাবে তারা বেনিফিটেড হয়েছে ইলিগ্যাল ওয়েতে, কিন্তু এটাতে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির বড় একটা ড্যামেজ হয়ে গিয়েছে। ব্যাপার হচ্ছে এখানে রেগুলেটরকে ডে বাই ডে, রেগুলেটর এইসব ব্যাপারগুলো তো অনেক নতুন ছিল, ইনসিডেন্টগুলো ইন্ডাস্ট্রিটাই নতুন, তাদেরও দেখা গেছে অনেক ব্যাপারে তাদের চোখ কান খুলে গিয়েছে, তারপরে তারা আরও সতর্ক হয়েছে, কিন্তু যেটা হয়েছে ড্যামেজ যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে। এখন যারা ভালো আছে, সমস্যাটা যেটা এর মধ্যে যে সবাই খারাপ তা না, যে ব্যাংক তো সবগুলা ব্যাংক খারাপ না, বা সবগুলা ব্যাংকে যে লুটপাট হয়েছে তা না। ভালো ব্যাংক যেটা আছে তারা ভালো করেছে, এবং এখন দেখা যাচ্ছে ওই ভালো ব্যাংকগুলোর কিন্তু ডিমান্ড আরও বেড়ে যাচ্ছে। এখন মানুষ চিন্তা করতেছে যে ঠিক আছে, এরা মানে খারাপ ভালোর ব্যাপার আছে, একটা সময় চিন্তা করতো রেট আমি কোথায় বেশি পাবো, সার্ভিস কোথায় ভালো পাবো, টাকা যে মার যেতে পারে এই ধারণা ছিল না। এখনও মিউচুয়াল ফান্ড এখন যেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন সবাই ধরে নিচ্ছে মিউচুয়াল ফান্ড মানেই খারাপ, মানে এরা সবাই লুটপাট করে করে। কিন্তু আস্তে আস্তে করে কিছু মানুষ যারা একটু ইনফর্মড এবং একটু নিজেরা একটু স্টাডি করে, তারা দেখছে যে না, কিছু মিউচুয়াল ফান্ড তো ভালো করেছে, কিছু মিউচুয়াল ফান্ড তো তাদের মধ্যে এরকম 2 নম্বরই কোনো বিষয় নাই। তো ফিউচারে যেটা হবে, এরকম যারা ভালো করবে তাদের ডিমান্ড বেড়ে আসবে আরও, এবং বিজনেস অপরচুনিটি তৈরি হবে। এই যে আপনি একটা কথা বলছিলেন মাঝখানে, প্রায় আপনাদের প্রায় 65%-এর মতন ইকুইটি মার্কেট ইনভেস্টমেন্ট করে। 60%, হ্যাঁ। আচ্ছা, এই বিশ্বব্যাপী আসলে এটার ইয়াটা কি? কত পার্সেন্ট তাদের ইকুইটি, কত পার্সেন্ট আদার্স, মানে ফিক্সড ইনকাম বা XYZ অন্য জায়গায়? বিশ্বব্যাপী এই ব্যাপারটা খুব ফ্লেক্সিবল থাকে। যেটা হয় যে ফান্ড ম্যানেজার যে বা অ্যাসেট ম্যানেজার যারা, ওরা ফান্ড লঞ্চ করার সময় সে ঠিক করে নেবে যে সে কীরকম রাখতে চায় রুলটা। মানে এমনও ফান্ড আছে সে বলতে পারে আমি 90%-এর নিচে ইকুইটি ইনভেস্ট করবো না, এটা সে বলে নেবে। আবার এমনও ফান্ড হতে পারে হাইব্রিড ফান্ড, সে বলে আমি মার্কেট ইনভেস্টমেন্ট 30%ও নামায় নিয়ে আসতে পারি, 100-ও উঠায় ফেলতে পারি।
ব্যাপার হচ্ছে সে জিনিসটা ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে বিনিয়োগকারীরা তার ডিক্লারেশন শুনে যদি মনে হয় যে সব এরকম আমি করতে চাই, আমার কোনো আপত্তি নাই, সে বিনিয়োগ করবে। তার যদি মনে হয় না আমি এরকম চাই না, করবে না। এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিন্তু বলে দেওয়া হয় না। এটা কি ফান্ডটা যে সময় লঞ্চ করে ওই সময় তার ডিক্লারেশন দিতে হয় নাকি Right, পরবর্তীতে? বাংলাদেশে তো দেখলাম যে অনেক সময় দেখলাম আপনি ফান্ড এক ধরনের সিস্টেমে লঞ্চ করেছেন, পরবর্তীতে সেটা আপনি আপনার মতো করে আবার আইন কানুন চেঞ্জ করে আপনার মতো করে ফেলছেন। আসলে এই ইনভেস্টমেন্টের জায়গাটার সাথে আইন কানুন চেঞ্জ হয়নি, বাট অন্য ব্যাপারগুলো তো অনেকে করেছে। হ্যাঁ, কমনলি ইনভেস্টমেন্টের যে জিনিসটা কত পার্সেন্ট ডিক্লারেশন থাকে, এটা হচ্ছে ফান্ড লঞ্চ করার সাথে ট্রাস্টিটা থাকে, এখানে উল্লেখ করা থাকে। এটা পরবর্তীতে চেঞ্জ করতে হলে এটা অনেক আসলে দীর্ঘ একটা প্রক্রিয়া, এবং ওই জিনিসটা নর্মালি আমাদের এখানে হয়নি কখনো। তবে আইন কানুনের চেঞ্জ যেটা, এর মধ্যে সবচেয়ে বড় একটা ড্যামেজিং যে ঘটনা ছিল আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে আপনার ক্লোজ এন্ড ফান্ডগুলো মেয়াদ বৃদ্ধি করা, 10 বছর শেষ হওয়ার পর আবার 10 বছর বাড়িয়ে দেওয়া। তো এই জিনিসটা যেমন এটা আমাদের ইন্ডাস্ট্রি, বিশেষ করে ক্লোজ এন্ড ফান্ডের ইন্ডাস্ট্রির বড় একটা ক্ষতি করে ফেলেছে। তো এটা কিছু থাকে যেটা আসলে রেগুলেটরে অ্যালাউ করা উচিত না, যদি কেউ তার স্বার্থে এরকম কোনো আইন চেঞ্জ করার চেষ্টা করে। সেটা কিছু হয়েছে, অস্বীকার করবো না। আচ্ছা, এই যে আপনাদের ইন্ডাস্ট্রিতে আমরা মিউচুয়াল ফান্ড, আপনি যেটা বলছেন, আমরা কিছুই অনেকেই জানি না, সিনিয়রও জানি না, আর যারা সচেতন তারাও জানে না। আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মিউচুয়াল ফান্ড, কত ধরনের মিউচুয়াল ফান্ড বাংলাদেশে এখন লঞ্চ করছে, বা ফান্ডের আকার, বা আমরা যেটা বলছি যে ধরন, কি কি ধরনের মিউচুয়াল ফান্ড বাংলাদেশ বাজারে আছে? জি, মিউচুয়াল ফান্ড বলতে আমাদের এখানে সবাই যেটা বুঝে থাকে ক্লোজ এন্ড ফান্ডটা, যেটা ডিএসসিতে লিস্টেড থাকে, ও সবাই ওটার কথাই বলে। বাট মিউচুয়াল ফান্ড আসলে বেশি যেটা ইনভেস্টর ফ্রেন্ডলি, সেটা হচ্ছে ওপেন এন্ড ফান্ড। তো এই দিক থেকে ফান্ড দুই রকম, ক্লোজ এন্ড ফান্ড, ওপেন এন্ড ফান্ড। ক্লোজ এন্ড ফান্ড একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, সাধারণত 10 বছর মেয়াদি হয়। ফান্ডের সাইজটা একটা নির্দিষ্ট আকার দিয়ে শুরু হবে, ওই আকার দিয়ে শেষ হবে। এখানে মাঝখানে এসে টাকা তোলার কোনো সুযোগ নেই, বা তার কাছে কেউ টাকা তার কাছে সারেন্ডার করারও সুযোগ নাই, মানে একজনের কাছে হাত বদল হবে আর কি। আর ওপেন এন্ড ফান্ড হচ্ছে অনেকটা ব্যাংকে টাকা রাখার মতো, যে আপনি অ্যাসেট ম্যানেজারের কাছে এসে টাকা রাখবেন। একটা ফান্ড সাইজ দিয়ে শুরু হবে, 10 কোটি 20 কোটি দিয়ে শুরু হলো, হওয়ার পরে যদি মানুষ মনে করে আরও টাকা রাখতে আসে, তার ফান্ড বড় হতে থাকবে, তার কাছে রাখবে। আবার টাকা তুলতে গেলে সে অ্যাসেট ম্যানেজারকে যে বলবে যে এখন কি ভ্যালু আছে, ভ্যালুতে টাকা ফেরত দিয়ে দাও, ওই ভ্যালুটা প্রতি উইকে জানাতে হবে ইনভেস্টরদেরকে। তো এখানে আসলে ওপেন এন্ড ফান্ডটা পপুলার ইদানিং হচ্ছে বেশি, এবং সারা বিশ্বে ওপেন এন্ড ফান্ডটা অনেক বেশি পপুলার। কারণ হচ্ছে ওপেন এন্ড ফান্ডটাতে অ্যাসেট ম্যানেজারের একটা সবসময় গরজ থাকে ভালো রিটার্ন দেওয়ার, কারণ সে জানে যে সে ভালো রিটার্ন দিতে যদি না পারে, ভালো সার্ভিস না দিতে পারে, টাকা থাকবে না, ফান্ড উইথড্র হবে, এবং তার ফিও তখন কমে যেতে থাকবে। এই কারণে তাদের সবসময় চেষ্টা থাকে, যেটা ক্লোজ এন্ড ফান্ডে থাকে না। এখানে 10 বছরের জন্য সে ফি পেতে থাকবে, তার পারফরমেন্স যেমনই হোক। তো এইটা আসলে এইটাতে মাঝখানে ব্যাপক কথা হয়েছে যে ফান্ডের রেসপন্স খুব ভালো না, ফান্ডের রিটার্ন ভালো না, বিনিয়োগ করে কিছু পাচ্ছে না, কিন্তু আপনারা যারা ফান্ড ম্যানেজ করেন তারা বছরে বছরে সেই কমিশনটা আসলে নিয়ে নিচ্ছেন। এক্ষেত্রে কি আসলে ফান্ড সাইজ, মানে ফান্ডের ইয়াটা দুর্বল হয়ে যাচ্ছে না? কমিশনটা যেটা অ্যাসেট ম্যানেজার নেয় খুবই ইনসিগনিফিক্যান্ট। যেমন যখন ফান্ড সাইজ 50 কোটি পার হয়ে যায়, ম্যানেজমেন্ট ফি থাকে মাত্র 1% সারা বছরের জন্য। অর্থাৎ কেউ যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে, 1 বছর যদি টাকাটা থাকে অ্যাসেট ম্যানেজারের সাথে, সে তখন ফি পাচ্ছে তখন 1000 টাকা মাত্র। তো এটা আপনি দেখেন, একটা ব্রোকারেজে সে যদি ট্রেড করতো, সেই তুলনায় অনেক কম। এই হিসাবে ব্রোকারেজে 1 লাখ টাকা সে দেখা যেত 8-10 বার ট্রেড করতো, প্রতিবার তার কমিশন হতো 30 থেকে 40 পয়সা। তো আমি যদি 35 পয়সা বা 40 পয়সা ধরি, 8 বারে কিন্তু সে কমিশন নিয়ে দিচ্ছে 3% বেশি। বাট এখানে কিন্তু একটা এবং তারপরে ওইখানে যে তার লাভ হচ্ছে সেটারও গ্যারান্টি নাই। ব্রোকারেজে দেখা যাচ্ছে আরও লসটা আরও বেশিই করে থাকে নর্মালি। এখন আপনি মানে ফিটা নেওয়াটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমি এই ব্যাপারে আমি যেটা বলি, অ্যাসেট ম্যানেজার বা মিউচুয়াল ফান্ডের রিটার্নটা আসলে যেটা আমি শুরুতে বললাম, মেইনলি ডিপেন্ড করে মার্কেটের পারফরমেন্সের উপরে। এখন ধরেন বাইরে যেটা হয়, বাইরে কিন্তু সবসময় ফান্ড ম্যানেজারের রিটার্ন দেখে শেষে কত আলফা জেনারেট করছে। আলফা মানে কি, তার রিটার্ন মাইনাস মার্কেটের রিটার্ন। এখন একটা অ্যাসেট ম্যানেজার দেখা গেল সেই একটা পিরিয়ডে মার্কেটের রিটার্ন হচ্ছে -20%, মানে মার্কেট 20% পড়ে গেছে, তার রিটার্ন হচ্ছে -2%। 18% সে আলফা জেনারেট করছে, কিন্তু তার কিন্তু বিনিয়োগকারী যারা, তারা কিন্তু লসই হয়েছে। এখন তারা বলতে পারে আমার তো লস হলো, তুমি ফি কেন নিচ্ছ? এখন এখানে দেখেন সে কিন্তু আসলে অ্যাজ এ ফান্ড ম্যানেজার বলতে হবে সে সুপার ফান্ড ম্যানেজার, সে তার লসটা প্রোটেক্ট করতে পেরেছে। এখন ফি যেটা সেট ফি, আমার মনে হয় এই ফিটা আপনার ডাউন মার্কেটও তার নিতে হচ্ছে, কারণ তার কিন্তু ফান্ড ম্যানেজমেন্টের কার্যক্রম তার চালায় যেতে হচ্ছে।
কিন্তু আলটিমেটলি সে যদি ভালোভাবে ম্যানেজ না করতে পারে এটাতে সে ক্ষতিগ্রস্ত হবেই, কারণ টাকাটা তো উইথড্রল হয়ে যাবে। সে হয়তো এককালীন একটা ফি পেলো, বাট এই ফিটা সে পরবর্তীতে আর পাবে না। আচ্ছা আমরা যেটা আমি অনেকগুলো সমস্যার কথা বলেছেন ফান্ডের আসলে কী কী সমস্যা, এর ভিতরে আসলে এই ফান্ড সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো আসলে কি? উত্তরের উপায় মনে হয় অনেকগুলো, এখানে মানে 360 ডিগ্রিতে কাজ করার প্রয়োজন। প্রথমত হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে, এটা গভর্নমেন্ট বলতে শুধু এসিসি আমি মিন করছি না, এখানে একটা এই সমন্বয় দরকার সবগুলা রেগুলেটরদের মধ্যে, বিশেষ করে এনবিআর, এসিসি, ইভেন অনেক সময় বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, বা আপনি যে এসিসি ফাউন্ডেশন বলেন, হ্যাঁ, বা সবার সাথেই আসলে এখানে একটা কোঅর্ডিনেশন দরকার। বিশেষ করে এনবিআর, এসিসি সবচেয়ে বেশি দরকার। এখানে আমার কাছে মনে হয় এমন একজন ফিগার দরকার, মানে যেটা হচ্ছে আমি এসিসি চেয়ারম্যান মহোদয় উনি তো আছেই এখানকার পলিসি এগুলো নিয়ে ইমপ্রুভ করার জন্য, কিন্তু একটা কোঅর্ডিনেশনের জন্য এমন একজন দরকার ফিগার টপ লেভেল থেকে গভর্নমেন্টের, যিনি এই যে এনবিআর, এসিসি এবং পুরো জিনিসটা সে বুঝবে এবং এটাকে কোঅর্ডিনেট করতে তার একটা লিডারশিপ থাকা খুব প্রয়োজন আমি মনে করি। তো এটা আমি মনে করি প্রথমত গভর্নমেন্টের সদিচ্ছা, তার জন্য সে দরকার হলে যদি মনে হয় আমাদের দেশে এরকম ভালো কাউকে তার মনেও হচ্ছে না, সে বাইরে থেকে কনসালটেন্ট আনতে পারে। যে অনেক দেশেই, সব দেশেই ইনফ্যাক্ট আমাদের থেকে এগিয়ে আছে এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, তো তারা কীভাবে করলো, কী কী চেঞ্জ দরকার, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এটা গেল রেগুলেশন বা গভর্নমেন্ট সাইডের বা গভর্নমেন্টের এজেন্টদের সাইড থেকে যে সদিচ্ছাটা। দ্বিতীয়ত দরকার হচ্ছে আমাদের এখানে আমরা যারা অ্যাসেট ম্যানেজার আছি আমাদেরও এখন পাশাপাশি অনেক বেশি অ্যাওয়ারনেসটা বাড়ানো দরকার। কারণ ইন্ডিয়াতে আমি যেটা বললাম যে ওদের অ্যাসোসিয়েশন অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে, তারা শুধু অ্যাড না, তারা প্রত্যন্ত অঞ্চলে যে দেখা গেছে মিউচুয়াল ফান্ড কী, কীভাবে তারা বেনিফিটেড হতে পারে এগুলো সেমিনার করেছে, এটা বুঝিয়েছে। ওইখানে দেখা যাচ্ছে একজন চা বিক্রি করে, যে চা ওয়ালা, সেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। এবং বিয়েতে দেখা যাচ্ছে আপনার আমাদের যেরকম প্রাইজ বন্ড গিফট করা হতো, ওইখানে দেখা যায় মিউচুয়াল ফান্ডে ইউনিট গিফট করা হচ্ছে। তো এই জিনিসটা এইভাবে পপুলার হয়ে গেছে। তো এটা হয়েছে কারণ ওদের গভর্নমেন্ট থেকে যেমন সাপোর্ট ছিল, এইভাবে ওইখানে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ছিল তারা প্রচারণা চালিয়েছে। এটা আমাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। আমাদের এখানে একটা ওরকম ব্যাপার চলে আসে যে আমাদের মার্কেট ভালো না, আমাদের কোম্পানিগুলো প্রফিট করতে পারে না, তো আমার তো এই প্রচারণা করতে হলে খরচ লাগবে, সে ফান্ডিংটা আমার কোথায়? তো আমার কাছে মনে হয় যে এখানে আসলে যৌথভাবে গভর্নমেন্ট থেকেও কিছু ফান্ডিংয়ের চিন্তা করলে করতে পারে, তাদের বাজেটের একটা অংশ রাখতে পারে, যে এসিসির মাধ্যমে যেমন আমাদের মাঝখানে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হয়েছে, এরকম মিউচুয়াল ফান্ড ফোকাসও কিছু ক্যাম্পেইন হতে পারে, যেখানে কিছু সিলেক্টিভ লোককে নিয়ে ইন্ডাস্ট্রির বা অ্যাসোসিয়েশন একটা তৈরি করে দিয়ে সেখান থেকে যৌথভাবে ইয়ে করা সম্ভব। আর আমাদের প্রাইভেট সেক্টর থেকেও একইভাবে কাজ করে যেতে হবে। আমার কাছে মনে হয় মূল জিনিস আসলে এই দুইটা জিনিসই। এইটা আসলে আমি সর্বশেষ আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, যে সমস্যা এবং সম্ভাবনা আসলে সমস্যা উত্তরণের উপায়টা বললেন, আসলে এই খাতটার সম্ভাবনা কতটুকু পুঁজিবাজারের জন্য? সম্ভাবনা আমি মনে করি ম্যাসিভ, সম্ভাবনা ম্যাসিভ। এই জিনিসটাতে ইন্ডিয়াতে দেখেন গত 10 বছরে ওদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেড়েছে 6 গুণ, এখন 72 লাখ কোটি রুপি, এটা ছিল আপনার 12 লাখ 2015 সালের দিকে। হ্যাঁ, 6 গুণ হয়েছে এই গত 10 বছরে। তো আমারও যেটা মনে হয় আমাদের দেশেও এটা আমরা দেখতে পাবো, কারণ মার্কেট এখন অনেক আন্ডারভ্যালুড হয়ে আছে। সারা জীবন একটা মার্কেট খারাপ থাকতে পারে না, অনেক বছর আমাদের হয়ে গেছে। মার্কেট যখন ভালো করবে, মানুষ যখন এখান থেকে রিটার্ন পাওয়া শুরু করবে, ভালো কিছু অ্যাসেট ম্যানেজার যারা লং টার্ম ফোকাস নিয়ে কাজ করবে, যে সে ভালো রিটার্ন জেনারেট করার চেষ্টা করবে বিনিয়োগকারীদের জন্য, মার্কেটের সাপোর্টটাও পাবে, তখন আমি মনে করি এটা অনেক বেশি পপুলারিটি বাড়বে। এবং এই পপুলারিটি বাড়লে এটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তখন খুব দ্রুত বৃদ্ধি পাবে। যারা ভালো প্লেয়ার আমার মনে করি যে তারা এখানে একটা ভালো একটা সিগনেচার ফুটপ্রিন্ট রাখতে পারবে, যারা ভালো করছে না বা ম্যাল প্র্যাকটিস করছে তারাও ঝরে যাবে এখান থেকে। আপনার এতক্ষণ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আজকে আসলে আলোচনা করেছি মিউচুয়াল ফান্ড খাত নিয়ে। আমার ভাষায় মানে আমি মনে করি মিউচুয়াল ফান্ড হলো পুঁজিবাজারের অরিজিনাল বাড়িওয়ালা। আসলে এই ফান্ড ম্যানেজারটা যদি শক্তিশালী হয়, ফান্ড ভালো থাকে, তাহলে এই পড়তি বাজারও তারা বাজারকে সাপোর্ট দিয়ে আসলে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য
আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।